গপ্পযুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্প লেডু বাবার আশ্রমে, লিখেছেন সায়ন রুদ্র। লেখক সায়ন রুদ্রর জন্ম 18 জুলাই 1992, বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসাবে বিশেষভাবে জনপ্রিয়। কিশোরদের জন্য তার লেখা গল্পের বইগুলো হল ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়ো মন্দিরের রহস্য, ভয় ও ভূত। তার লেখা কবিতার বইগুলো হল কবিতা সমাহার, কবিতা যা জীবনের কথা বলে। তার লেখা বইগুলো পাঠক মহলে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে তার লেখা নানা গল্প নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে এই আশা করি। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো চরিত্রের সাথে বা কোনো ঘটনার সাথে এই কাহিনীর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আশা করি এই কাহিনী সকলেরই ভালো লাগবে, আর তাতেই আমার কষ্টার্জিত লেখা সার্থক হবে বলে আমি মনে করব। সায়ন রুদ্র, লেডু বাবার আশ্রমে। মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল বিক্রমের। কেমন একটা যেন উৎকট গন্ধ ভেসে আসছে তার নাকে। গন্ধটা কিসের? খুব বিশ্রী রকমের, অনেকটা কিছু পোড়ার যেমন গন্ধ সেরকম। পুড়ে যাওয়ার মতন তেমন কিছু নেই তো তার ঘরে। এই ঘরে বিক্রম একাই শোয়, পাশের ঘরে শোয় তার মা বাবা। চোখ খুলে গন্ধটা যে ঠিক কিসের সেটা দেখার চেষ্টা করল। হাত বাড়িয়ে বেডের পাশের সুইচটা টিপে লাইটটা জ্বালাতে গিয়েই সে হতবাক হয়ে গেল। তার ঘরের মধ্যে ঠিক তার খাটের পাশে ওটা কি দাঁড়িয়ে? একটা নরকঙ্কাল। ঘরের অন্ধকারের মধ্যেও তার সাদা হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? ভেতর থেকে যে ঘরের দরজা বন্ধ, সেই ঘরের মধ্যে এই নরকঙ্কাল ঢুকলো কি করে? ঘরের মধ্যে দাঁড়িয়ে সেই নরকঙ্কাল যেন তার দিকেই তাকিয়ে হাসছে। কে তুমি? কে তুমি? হঠাৎ চিৎকার করতে গিয়েও থেমে গেল বিক্রম। এটা কি হলো তার? সে বিছানা থেকে উঠতে পারছে না কেন? বিশেষ করে তার ডান হাতটা সে যেন একেবারেই নাড়তে পারছে না। কি ব্যাপার হলো? তার ডান হাতটা অকস্মাৎ এরকম কাজ করা বন্ধ করে দিল কেন? শোয়ার দোষে কি কোনো রকম ভাবে এরকম অসুবিধা হয়েছে তার? কিন্তু ডান হাতটা না নাড়তে পারলে তো ভয়ানক সমস্যার মুখোমুখি হতে হবে তাকে। আর হঠাৎ করে ভীষণ রকম যন্ত্রণাও শুরু হয়েছে তার ওই হাতটায়। প্রচন্ড ব্যথায় কাতর চিৎকার করে উঠল বিক্রম। সোনা, সোনা বাবা, কি হয়েছে তোর? দরজা খোল সোনা, দরজা খোল। দরজার বাইরে থেকে উদ্বিগ্ন হয়ে কথাটা বলে উঠলেন মালিনী দেবী। বাবা বিক্রম, কি হয়েছে? এরকম হঠাৎ এরকম চিৎকার করে উঠলি কেন? বিক্রমের বাবা বিজয়বাবু ও ছেলের চিৎকার শুনে ছুটে এসেছেন তার স্ত্রীর সাথে। ওদিকে তখন বিক্রমের হাতের ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। হাতের ব্যথার মধ্যেই সে দেখল তার ঘরে একটু আগের দেখা সেই নরকঙ্কাল আর নেই। ঘর যেমন অন্ধকার ছিল তেমনই আছে। তবে কি প্রচন্ড ব্যথার কারণে সে কিছু ভুল দেখেছিল? ওদিকে ঘরের দরজা যে খুলতে হবে, তার মা বাবা যে বাইরে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়েছে। বাবা দরজা খোল, কি হয়েছে তোর? কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস নাকি রে? হাতের ব্যথা নিয়ে কোনো রকমে উঠে বাঁ হাত দিয়ে ঘরের দরজার ছিটকানিটা খুলল বিক্রম। কি হয়েছে বাবা?
চিৎকার করে উঠলি কেন? এ কি, তোর হাতটা এরকম হয়ে গেল কিভাবে? ঘরে ঢুকে বিক্রমকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করতে গিয়ে বিক্রমের ডান হাতটা দেখে একেবারে চমকে উঠলেন মালিনী দেবী। তার হাতের আঙুল থেকে কবজি পর্যন্ত একেবারে বেঁকে গিয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে তা এখন আর স্বাভাবিক নয়। জানি না মা, হঠাৎই প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। কিভাবে এমন হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কই দেখি। হাত দিও না, হাত দিও না, খুব ব্যথা। বিজয়বাবু বিক্রমের হাতে হাত দিয়ে ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝতে চাইছিলেন, কিন্তু বাবার হাত পড়তেই বিক্রমের হাতের যন্ত্রণা যেন আরো বেড়ে গেল। হ্যাঁ গো, আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। তুমি বরং একবার ডাক্তারবাবুকে খবর দাও। না না মা, থাক থাক, ডাক্তার ডাকার প্রয়োজন নেই। ব্যথাটা যেন আস্তে আস্তে কমছে মনে হচ্ছে। মালিনী দেবীকে বাধা দেওয়ার উদ্দেশ্যেই কথাটা বলল বিক্রম। তবে সে একেবারে ভুল কথা বলছে না। সে অনুভব করছে তার হাতের ব্যথাটা ধীরে ধীরে কমছে। না না বাবা, তোর হাতটা আমারও ঠিক লাগছে না। দাঁড়া, আমি এক্ষুনি অসীম ডাক্তারকে কল করছি। 5 মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। ডক্টর অসীম সামন্ত বেশ ঘুরিয়ে ফিরিয়ে বিক্রমের ডান হাতটা পরীক্ষা করছেন। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি বিক্রমদের প্রতিবেশী এবং বিজয়বাবুর সাথে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই বিজয়বাবু তাকে ফোন করার প্রায় 10 মিনিটের মধ্যেই তিনি চলে এসেছেন বিজয়বাবুদের বাড়িতে। ততক্ষণে অবশ্য বিজয়ের হাতের ব্যথাটা পুরোপুরি সেরে গেছে, কিন্তু তার হঠাৎ অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। তার মনে হচ্ছে সেই ডান হাতটাতে যেখানে একটু আগেই প্রচণ্ড ব্যথা করছিল, সেখানে এখন আর যেন কোনো সার নেই। কি হলো ডাক্তারবাবু, কি বুঝছেন? মনে হচ্ছে প্যারালাইসিস। বিক্রমের ডান হাতের এই অংশটা হয়তো পুরোপুরিভাবে অবশ হয়ে গেছে। বিজয়বাবুর কথাতে বেশ গভীরভাবেই বললেন অসীমবাবু। এটা কি বলছেন, কি বলছেন ডাক্তারবাবু? চিন্তা করবেন না মলিনা দেবী, আমি এখনো পুরোপুরি শিওর নই। কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, এগুলো পরীক্ষার পরই নিশ্চিতভাবে জানা যাবে। ডাক্তারবাবু, আপনি যেটা বলছেন সেটা কি ঠিক? আমার হাতটা কি কোনোদিনও ঠিক হবে না? দেখো বাবা, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব করব। তারপর কয়টা টেস্ট আর কয়টা ওষুধ লিখে দিচ্ছি। বিজয়বাবু, চিন্তার কোনো কারণ নেই। সত্যি কথা বলতে আমি নিজেই এই কেসটাতে বেশ অবাক হয়ে গেছি। হঠাৎ করে শরীরের হাতের এরকম অল্প একটু অংশে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা খুবই কম। হায় রে, আমার ছেলেটারে কি হলো? আহা হা মালিনী, অত চিন্তা করছো কেন? অসীমবাবু তো বললেন উনি চেষ্টা করবেন, আমাদের ছেলের হাতটা যত দ্রুত সম্ভব ঠিক করে দেবেন। মালিনী দেবীকে শান্ত করার উদ্দেশ্যেই কথাটা বললেন বিজয়বাবু। আর উনি তো বললেন ওনার কথা ঠিক নাও হতে পারে। হয়তো আমাদের ছেলের কিছুই হয়নি, উনি হয়তো ভুল সন্দেহ করেছিলেন, তাই না অসীমবাবু? এক্স্যাক্টলি তাই। আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিয়ে আমাকে খবর দেবেন। অসীমবাবু চলে গেলেন। বিক্রমের মন খারাপ হয়ে গেল, শুধু তার এই হাতের কথা ভেবে নয়, তার মা বাবার মুখের দিকে তাকিয়েও। তার জন্য এখন তার মা বাবার কতই না দুশ্চিন্তা হচ্ছে। তার মন বলছে ডাক্তারবাবু যা বলেছেন তার পুরোটাই সঠিক। হয়তো তার এই বেঁকে যাওয়া হাতটা আর কোনো দিনও ঠিক হবে না। তবে কি 1 মাস আগে তার বন্ধুর গ্রামের সেই বাবার অভিশাপটা ঠিক হতে চলেছে? সেটা কি তবে আজ ফলে গেছে? তার মনে পড়ে গেল কয়েক মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথাটা। বিক্রম এখন এসেছে তার বন্ধু সুরেশদের গ্রামের বাড়িতে। ইউনিভার্সিটিতে পড়ার সময় তারা দুজন মেসে একসাথেই থাকত।
তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। এরপর পড়াশোনা শেষ করে বিক্রম চলে এসেছিল তার বাড়িতে, আর সুরেশ চলে গিয়েছিল তার গ্রামের বাড়িতে। এরপর পরেই 2 বছর তাদের মধ্যে শুধু ফোনেই যোগাযোগ ছিল। একদিন হঠাৎ করে সুরেশ বিক্রমকে আসতে বলল তার বাড়িতে। বলেছিল, অনেকদিন তো দেখা হয়নি তোর সাথে, একবার এসে ঘুরে যান আমাদের গ্রামের বাড়ি থেকে। শহরের ইট কংক্রিটের জায়গা থেকে গ্রামেরই মুক্ত বাতাস, আশা করি তোর খারাপ লাগবে না। সুরেশের কথা ফেলতে পারল না বিক্রম। ব্যাগপত্তর নিয়ে 3 দিন পরে রওনা দিল সুরেশদের বাড়িতে। শিয়ালদহ থেকে বনগাঁ লোকালে উঠে 5-6টা স্টেশন। সুরেশদের বাড়ি একদম স্টেশনের সামনে নয়, স্টেশন থেকে আরো 5 কিলোমিটার ভিতরে। সুরেশকে আগে থেকে বলে রাখা ছিল। সেই স্কুটি করে স্টেশন থেকে বিক্রমকে নিয়ে গেল তাদের বাড়িতে। সুরেশদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। ভাত, সোনামুগের ডাল, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, চাটনি আর শেষ পাতে মিষ্টি দই। সুরেশের বাবা মাও খুবই ভালো, বিক্রমকে বেশ ভালোভাবেই খাতির যত্ন করলো। খাওয়া দাওয়ার পর 2 বন্ধুতে মিলে সুরেশের ঘরে বসে বেশ জমিয়ে গল্প করতে লাগলো। মনের জমানো কত কথাই বলতে লাগলো একে অপরকে। তাদের ইউনিভার্সিটির পুরনো স্মৃতি, খেলার কথা, বিনোদন জগতের কথা সবই তারা বলতে লাগলো একে অপরকে। কিরে, আছিস তো এখন কটা দিন? কতদিন পরে আবার তোর সাথে এরকম মন খুলে কথা বলতে পারছি বল। না রে, পরশু দিনই চলে যাব। এই সে কি, পরশু দিনই? আরে আর কটা দিন থেকে গেলে পারতিস। আরে তোকে তো এখনো গ্রামটা ঘুরিয়ে দেখাতেই পারলাম না। না রে, থাকতে চাইলেও থাকতে পারবো না। আসলে নতুন একটা চাকরিতে জয়েন করেছি, সেখান থেকে মাত্র 3 দিনই ছুটি পেয়েছি। সোমবারই আবার কাজে জয়েন করতে হবে। নতুন জয়েনিং, বুঝতেই তো পারছিস বল। ঠিক আছে, চলে যখন যাবি তখন তো তোকে আর আটকে রাখতে চাইলেও পারবো না। হ্যাঁ, আজ অনেক দূর থেকে এসেছিস, আজকে না হয় রেস্ট নিয়ে নে। কাল বরং তোকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। কালকে তো অমাবস্যা, তোকে না হয় লেড়ু বাবার আশ্রম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। লেরু বাবার আশ্রম? এই লেরু বাবা কি কোনো সাধু বা সাধক টাধক জাতীয় কেউ? আরে লেড়ু বাবা আমাদের গ্রামেতেই থাকে। গ্রামের শ্মশানের কাছে লেড়ু বাবার একটা আশ্রম, মানে একটা বাঁশ, একটা মাটির ছাউনি, মানে ঘর আছে আর কি। অমাবস্যার দিনে, মানে ওই দিন সন্ধ্যা হওয়ার পরে বাবার মধ্যে এক অদ্ভুত রকমের গুণ দেখা যায়। ওই দিন বাবার কাছে গ্রামের যে লোক যে অসুখী নিয়ে যায় না কেন, বাবা সবার রোগ ভালো করে দেয়। মানে বাবা গ্রামের সকল মানুষের চিকিৎসা করেন ওই অমাবস্যার রাতে। কখনো গাছের ছাল, আর কখনো বা কি সব অজানা সব গাছের পাতা, শিকড় বাকড় বেটে বাবা ওষুধ বানায়। সেই ওষুধ কারো আঘাতপ্রাপ্ত স্থানে বা সেই স্থানে বাত বা অন্য কোনো পুরনো ব্যথা আছে সেখানে লাগাতে বলে, আবার কাউকে সেই ওষুধ খেতে বলে। শুধু এই গ্রাম নয়, আশেপাশে 3-4টে গ্রাম থেকেও মানুষরা আসেন বাবার কাছে চিকিৎসা করাতে। বাবার কাছে চিকিৎসা করিয়ে সকলেরই রোগ মুক্তি ঘটেছে, কেউ সেই স্থান থেকে খালি হাতে ফেরেনি। এজন্য বাবার এই গ্রামে খুব সুনাম। চিকিৎসার জন্য গ্রামের লোকেরা খুশি হয়ে বাবাকে যা দেয় বাবা তাই নেয়। বাবার কোনো দাবি দাওয়া নেই। বাবার সাথে বাবার একজন সাগরেদ আছে, সেখানেই চাল ডাল রান্না করে খায় বাবা। সত্যি বলতে গিয়ে বাবা আমাদের গ্রামের একেবারে ধন্বন্তরী বাবা। যত সব বুজরুকি। হ্যাঁ, কিছু কি বললি? না না, কই কিছু না তো। মনে মনে প্রায় মৃদুস্বরে কথাটা বললেও সুরেশ হয়তো কথাটা শুনে ফেলেছে। তাড়াতাড়ি কথাটা কোনোভাবে ঘুরিয়ে ফেলতে হবে। অকারণে পুরনো বন্ধুর সাথে একদিনের জন্য কথা কাটাকাটি বা বাগবিতণ্ডা করার কোনো দরকার নেই। সুরেশের মুখে এই লেরু বাবার এত গুণগান শুনে বিক্রম ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই বাবার প্রতি তার বেশ ভক্তি শ্রদ্ধা আছে। শুধু সুরেশ কেন, গ্রামের সকল লোকেরাই হয়তো ওই বাবাকে ভগবানের মতনই মনে করে।
যত সব কুসংস্কার! এই ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে গ্রামের লোকেরা এখনো এই গাছ লতা পাতায় তৈরি ওষুধে বিশ্বাস করে। গ্রামে কোনো ভালো হাসপাতাল বা কোনো উন্নত চিকিৎসা পদ্ধতি হয়নি বলে এইসব বাবারা এখানে দিনের পর দিন তাদের কেরামতি দেখিয়ে আসছে। কিন্তু সুরেশকে এসব কথা বলা যাবে না। কি ভাববে, হয়তো মন খারাপ করে বসবে বা তার সাথে কথা বলা বন্ধ করে দেবে। বরং একটু অন্য কথা বলা যাক। আচ্ছা, একটা কথা বল, তোদের এই বাবার হঠাৎ এরকম নাম হলো কেন? কেমন অদ্ভুত রকমের নাম, লেরু বাবা। আসলে বাবার ডান হাতটা একটু অস্বাভাবিক রকমের, মানে ওই হাতের তালুর অংশটা একটু বাঁকা, যাকে বলে ল্যাংড়া। বাবার এই অবস্থা থেকেই হয়তো বাবার নাম ল্যাংড়া বাবা হয়েছে। আর এই ল্যাংড়া বাবা থেকেই বাবার এখন নাম হয়েছে লেরু বাবা। আশেপাশের গ্রামের সকলের কাছেই এখন বাবা লেরু বাবা হিসেবে পরিচিত। তবে বাবার এই প্রতিবন্ধকতার জন্য বাবার মনে কোনো অনুশোচনা নেই, বা কেউ এই বিষয় নিয়ে হাসি তামাশাও করে না। বরং সকলেই বাবাকে সম্মান করে, আর হয়তো ভয়ও করে। ভয় করে কেন? ভয় করে কেন? আসলে গ্রামের সকলের বিশ্বাস তিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী, অর্থাৎ এই চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি নাকি তন্ত্র সাধনাও করে থাকেন। ভূত পিশাচদের বশ করার শক্তি নাকি তার আছে, আর তাদেরকে বশে রেখে সেই ভূত প্রেতেদের ক্ষমতার বলেই তিনি নাকি সকলের রোগ ভালো করে দেন। তিনি মানুষের উপকার করেন বটে, তবে তিনি রেগে গেলে উপকারের বদলে অপকারও করে ফেলতে পারে। তবে এই ভূত প্রেতের ব্যাপারটা সত্যি কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়। তবে অমাবস্যায় গভীর রাতে বাবা যে শ্মশানের মধ্যে গিয়ে সাধনা করেন সে কথা তার সাগরেদি বলেছে। তাছাড়া কোনো কোনো সময় বাবা একলা ঘরে দরজা বন্ধ করে কার সাথে নাকি কথাও বলে থাকেন। বাহ, তোর কথা শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে তো। এই বাবাকে দেখার খুব স্বাদ জাগছে। একবার দেখা করাবি তোদের এই লেডু বাবার সাথে? ঠিক আছে, দেখা করাবো, তবে আজ নয়, কাল। জো হুকুম জাহাপানা। বেশ ইয়ার্কির সুরেই কথাটা বলল বিক্রম। পরের দিন বিকেল বেলা সুরেশের সাথে তাদের গ্রাম দেখতে বেরিয়েছে বিক্রম। গ্রামটা বেশ ভালো, বেশি যানবাহনের চলাচল নেই, যানবাহনের কোলাহল নেই। নদীর ধারে মুক্ত বাতাসে গ্রামের কয়েকজন লোক একসাথে বসে গল্প করছে। নদীতে নৌকো চলেছে। নদীর ধারেই একটা প্রাথমিক বিদ্যালয়। সুরেশ নাকি ছোটবেলাতে এই বিদ্যালয়েই পড়াশোনা করেছে। কিছুটা দূরেই একটা ছোট শিব মন্দির, একটা আটা কলও রয়েছে। তাদের এই গ্রামটা বেশ ভালোই লাগলো বিক্রমের। মনে মনে ভাবল, একটু ছুটি পেলেই কয়েকদিনের জন্য ঘুরে যাওয়া যেতেই পারে এই গ্রাম থেকে। কথাটা সে সুরেশকেও বলল। সুরেশও বেশ খুশি হয়ে বলল, আরে কেন আসবি না, নিশ্চয়ই আসবি। আরে বন্ধুর বাড়িতে আসবি, এতে আবার সংকোচের কি আছে? এখন চল, লেডু বাবার আশ্রম থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। সুরেশের সাথে সে গেল সেই আশ্রমে। আশ্রম বলতে আসলে যা বোঝায় সেরকমটা নয়। গ্রামের শ্মশানের পাশে একটা ছোট্ট মাঠের মতন ছোট জায়গাতে একটা ছোট কুঁড়ে ঘরের মতন রয়েছে। এই জায়গাটা নাকি প্রায় 15-20 বছর আগে গ্রামের জমিদার বাবু খুশি হয়ে লেরু বাবাকে দান করেছিলেন, তার ছোট ছেলেটার অসুখ ভালো করে দেওয়ার জন্য। তার আগে লেরু বাবা নাকি ওই শ্মশানেই থাকতো। কুড়ে ঘরের সামনেটা মাদুর পেতে গ্রামেরই 3 জন মহিলা আর একজন পুরুষ বসে আছে। আর ওই ঘরের দাওয়ায় বসে একটা যুবক শিলনোড়ায় কি যেন বাটছে। এই ওই যে ছেলেটাকে দেখছিস, ওই বাবার সাগরেদ। দূর থেকে ছেলেটাকে ইশারা করে বিক্রমকে কথাটা বলল সুরেশ। বাবা এখনো ঘুম থেকে ওঠেননি। ঘুম থেকে উঠলে দরজা খুলে বাইরে বেরোবেন। চল আমরা ওখানে গিয়ে বসি। কিন্তু আমাদের তো কিছু হয়নি। আরে কিছু না হলেও এমনি বসা যায়, এতে বাবা কিছু মনে করেন না।
বিক্রমকে কথাটা বলল সুরেশ। বিক্রমও তার কথাতে রাজি হয়ে গেল। তবে সুরেশ যেমনটা ভাবছে, অর্থাৎ তার কথা শুনে বিক্রমের বাবার প্রতি ভক্তিভাব জেগেছে, আর সেই কারণেই সে রাজি হয়েছে, সেরকমটা মোটেই নয়। আসলে বিক্রম সেখানে বসল। কিভাবে এই লেরু বাবা সবাইকে বুজরুকির সাহায্যে বোকা বানায়, সেটাই সে দেখতে চায়। বাবা এসে গেছে। মিনিট পাঁচেক পরে সেই কুঁড়ে ঘরের দরজা খুলে বাইরে বেরোলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। জয় জয় লেডু। আর হঠাৎ করে উঠানে বসে থাকা লোকেরা চেঁচিয়ে উঠল, জয় লেডু বাবার জয়। শান্ত হও, তোমরা শান্ত হও। বাঁ হাতটা তুলে সেই লোকেদের শান্ত হতে বললেন সেই বাবা। আসুন বাবা, বসুন এখানে। দাওয়ায় একটা আসন পেতে বাবাকে বসতে বলল। বাবা সেই আসনের উপর বসে পড়লেন। বাবাকে দেখতে মোটেই ভদ্রস্থ নয়। ডান হাতটা প্রতিবন্ধকতার কারণে একটু বাঁকা, যেরকমটা সুরেশ বলেছিল। দেখে মনে হচ্ছে সেই হাত দিয়ে কোনো কাজই তিনি করতে পারেন না। কপালের বাঁ দিকে একটা বড় আঁচিল। এই আঁচিলের জন্য মুখটা কেমন অদ্ভুত ধরনের লাগছে। মুখ ভর্তি কালো দাড়ি গোঁফ, মুখের চামড়াতে বয়সের ছাপ স্পষ্ট। আর বাবার বাঁ চোখের তুলনায় ডান চোখটা কেমন একটু ছোট। অন্তত বিক্রমের তো তাই মনে হলো। বল বল, তোদের কি সমস্যা, আমাকে বল। গম্ভীর ভাব বজায় রেখেই কথাটা বলে উঠলেন সেই লেরু বাবা। বাবা, আমার ছোট মেয়েটার কয়দিন ধরে খুব কাশি, কিছুতেই সারছে নে। পাশে বসা 6-7 বছরের মেয়েটাকে উদ্দেশ্য করে কথাটা বলল গ্রামেরই একজন মহিলা। কই কই দেখি বেটি, তুই তুই এদিকে আয় দেখি। বাচ্চা মেয়েটাকে কাছে ডেকে নিলেন বাবা। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না, কালকেই তুই ভালো হয়ে যাবি। এই নে, এই ওষুধটা বাড়ি গিয়ে খেয়ে নিবি, কেমন? একটা ছোট মাটির সরা করে কিছু তরলের মতন জিনিস বাঁ হাত দিয়ে সেই বাচ্চা মেয়েটাকে দিলেন বাবা। এই নিন বাবা, আপনার দক্ষিণে। কিছু খুচরো পয়সা বাবার হাতে দিল সেই মহিলা, অর্থাৎ মেয়েটির মা। এবার বল কার আর কি সমস্যা আছে? বাবা, আমার বউটার কয়েকদিন ধরে বাবা, আমার একটা সমস্যা আছে। আমি কি সেই সমস্যা নিয়ে আপনার সামনে যেতে পারি? গ্রামের সেই লোকটা কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ করেই কথাটা বলে উঠল বিক্রম। এ কি বিক্রম, এই তোর আবার কি হলো? এই শরীরটা একটু খারাপ হয়েছিল, ভাবলাম বাবার কাছে যখন এসেইছি তখন একটু বাবাকে দেখিয়েই নিই। বিক্রমের কথা শুনে বেশ অবাক হয়েই তাকে কথাটা বলতে যাচ্ছিল সুরেশ, কিন্তু তার আগেই বেশ হাসি মুখেই কথাটা বলে উঠল, কেন পারবি না রে বেটা? নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। তোদের সমস্যা সমাধানের জন্যই তো আমি আছি এখানে। আয় 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 বেটা, আমার কাছে আয়। একটু মুচকি হেসে বিক্রমকে কাছে ডাকলেন বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আয়, বিক্রম বাবার পাশে গিয়ে বসল। এবার বল বেটা, তোর কি সমস্যা আছে? কি জন্য তুই আমার কাছ থেকে ওষুধ নিতে এসেছিস? বল। সমস্যা? কই, আমার তো কোনো সমস্যা নেই। আর আমি তো আপনার কাছ থেকে কোনো ওষুধ নিতেও আসিনি। সত্যি কথা বলতে, আপনার এই ভুয়ো ওষুধের ওপর আমার তো কোনো আস্থাই নেই। তবে তবে কি কারণে এসেছিস তুই আমার কাছে? বিক্রমের কথা শুনে বাবা বেশ একটু উত্তেজিতই হয়ে পড়লেন। তবে তার কথার মধ্যে তিনি সেই আভাস খুব একটা দেখাতে চাইলেন না। হে বিক্রম, সব কি বলছিস তুই? এই চলে আয়, চলে আয়। তুই থাম সুরেশ, আমাকে বলতে দে।
সুরেশ বিক্রমকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে কথার মাঝে থামিয়েই বিক্রম বাবাকে বলল, এবার তবে আমাকে বলুন তো বাবা, কেন গ্রামের এই প্রায় অশিক্ষিত সরল মানুষকে এইভাবে বোকা বানাচ্ছেন? কেন তাদের চিকিৎসার নাম করে এইসব গাছপাতা খাওয়ান? এইসবে কি আদৌ রোগ সারে, নাকি ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে সেরকম অবস্থা? কি বলতে চাইছিস বেটা? হ্যাঁ, স্পষ্ট করে বল। এবার উত্তেজনাকে আর মনের মধ্যে চেপে রাখতে পারলেন না বাবা। মানে এইসব ভণ্ডামি করে আর কতদিন চালাবেন বাবা? যদি সত্যি আপনার মধ্যে সেই ক্ষমতা থাকতো, তবে সেই ক্ষমতার বলে আপনি আপনার এই হাতটা সারিয়ে নিতে পারছেন না কেন? আপনার এই হাত দেখেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি চিকিৎসাবিদ্যার কিচ্ছু জানেন না। শুধুই এই গ্রামের লোকেদের বোকা বানানোটাই আপনার কাজ। বটে, তুই আমার ক্ষমতার উপর আঙুল তুলছিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? বিক্রম, এসব তুই কি বলছিস? ততক্ষণে সুরেশ একদম বিক্রমের কাছে এসে পড়েছে। বাবা বাবা, আপনার স্বরূপ বুঝতে না পেরে অযথা আপনাকে উল্টো পাল্টা কথা বলে ফেলেছো। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। বাবা, ক্ষমা করে দিন। সুরেশ, আমি যেটা বলেছি ঠিকই বলেছি। এভাবেই তোদের অন্ধবিশ্বাসের কাছে বারে বারে এই বাবারা জিতে এসেছে। বটে বেটা, আমি তোকে অভিশাপ দিলাম আজ থেকে ঠিক 1 মাস পরেই এই রকম এক অমাবস্যার রাতে তোর অবস্থাও ঠিক আমার মতন হবে। তোর ওই হাত কোনো কাজ করার অনুপযুক্ত হয়ে পড়বে। তখন তোর মনে পড়বে আমার কথা। তখন বুঝবি আমার কত ক্ষমতা। আমার কিচ্ছু হবে না বাবা। আমি আপনাকে বা আপনারই অভিশাপকে কোনো রকম ভয় করি না। আমি চললাম বাবা। সুরেশ, চল আমার সঙ্গে। কথাটা বলেই বিক্রম সেই আশ্রম ছেড়ে বেরিয়ে গেল। সুরেশ এখন কি করবে বুঝে উঠতে না পেরে বাবার দিকে হাত জোড় করে বলল, বাবা বাবা, অবুঝ মনে করে দয়া করে ওকে ক্ষমা করে দিন। এরপর সুরেশ ও বিক্রমের পেছন পেছন চলে গেল। বিক্রম, আমার কথা শোন বিক্রম। বেশ দ্রুত পায়ে হেঁটে বিক্রমের সামনে এসে কথাটা বলল সুরেশ। বিক্রম, আমার কথা শোন বিক্রম। যা হয়েছে ভুলে যা। তুই চল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবি। চল না, চল। বিক্রম তখন অনেকটা পথ চলে এসেছে। তুই ছাড় তো সুরেশ। ওই বাবাকে তোরা ভক্তি শ্রদ্ধা করতে পারিস, আমি না। আজ দেখলি না বাবাকে কেমন উচিত কথা শুনিয়ে দিলাম? যে নিজের চিকিৎসা নিজেই করতে পারে না, সে আবার অন্যের চিকিৎসা করে বেড়াচ্ছে। বিক্রম, এটা তুই কিন্তু ঠিক করিসনি। যদি বাবার কথা মিলে যায়, যদি সত্যি সত্যি তোর একটা কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, তুই ছাড় তো ওইসব বাবার কথা। সত্যের মুখোমুখি হয়ে ভয় পেয়ে গিয়ে বাবা ওইসব কথা বলেছে। কথাটা বলে বিক্রম সামনের দিকে এগোতে গিয়েও থেমে গেল। তারপর একটু পিছু হটে সুরেশকে বলল, সুরেশ, তুই আবার তোর বাড়িতে এসব কথা বলতে চাস না যেন। আর একটা দিনই তো আছি, আমি চাই না এসব নিয়ে অযথা কোনো একটা গন্ডগোল হোক। ঠিক আছে, তুই যখন বলছিস তখন না হয় আমি কিছু বলবো না, কিন্তু গ্রামের লোকেরা যদি কিছু বলে? সেই ব্যাপারটা তুই একটু ম্যানেজ করে নিস প্লিজ সুরেশ, একটুখানি করে নিস। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার সুরেশ একটু হেসেই উঠল। বিক্রম তখন সুরেশের কাছে এসে তার 2 হাত দিয়ে সুরেশের হাতটা ধরে মিনতি করেছে। এই ছেলে মানুষটা বিক্রমের গেল না। কোনো বিপদে পড়লেই সে বন্ধুদের কাছে এইভাবেই সাহায্য চায়। চল বিক্রম, চল, এবার বাড়ি চল। আজকে বাড়িতে লুচি হবে, তোর প্রিয় খাবার। লুচি? ওয়াও, আমার তো শুনেই জিভে জল চলে এসেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বর্তমান সময় রিপোর্ট চলে এসেছে। ডাক্তারের সন্দেহই ঠিক, বিক্রমের ডান হাতটা পুরোপুরিভাবেই অকেজো হয়ে গেছে। তবে কি লেরু বাবার ওই কথাটাই ঠিক? বিক্রম কি আর কোনোদিনও স্বাভাবিক হয়ে উঠতে পারবে না? ঘরে বসে বসেই এই কথাই ভাবছিল বিক্রম। এমন সময় হঠাৎ করেই বিক্রমের ঘরের ল্যান্ডফোনটা বেজে উঠল। হ্যালো। কিরে বিক্রম, কেমন আছিস?
ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে কথাটা বলে উঠল সুরেশ। কতদিন কথা হয়নি তোর সাথে, তাই ভাবলাম একবার ফোনটা করি। তুই তোর ফোন করা টাইম। সুরেশ, ভাই সুরেশ। সুরেশের কথা শেষ হবার আগেই প্রায় এক প্রকার কেঁদেই উঠল বিক্রম। তোদের ওই লিরু বাবুর কথাই ঠিক হলো রে। আমার ডান হাতটা একেবারে পঙ্গু হয়ে গেছে। সে কি? এটা তুই কি বলছিস রে? এটা কিভাবে হলো? জানি না, কাল ঘুমের মধ্যে হঠাৎ করে এরকমটা ঘটলো। সুরেশকে সমস্ত বিষয়টা সম্পর্কে বলল বিক্রম। বিক্রমের এ কথা শুনে সুরেশ বেশ হতবাক হয়েই গেল, কারণ সুরেশ জানত বিক্রম নিয়মিত শরীর চর্চা করত। তার যে কখনো এরকমটা হতে পারে সেটা সে ভাবতেও পারেনি। তোদের ওই বাবার অভিশাপ ফলে গেল সুরেশ। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে রে, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। বিক্রম, বিক্রম তুই ঘাবড়াস না, ডাক্তার যখন দেখছেন তখন সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। বিক্রমকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে কথাটা বলল সুরেশ। আমি বাবার সাথে কথা বলছি, যদি সেরকমটাই হয়ে থাকে তবে হয়তো বাবা ঠিকই উপায় বলে দেবেন। 2 দিন পরে আবার সুরেশ ফোন করলো বিক্রমকে। বিক্রম ফোনটা রিসিভ করতে সুরেশ বলল, হ্যালো হ্যালো বিক্রম, কেমন আছিস এখন? ওই যেমনটা ছিলাম তেমনই আছি। বলল বিক্রম। তার মনের সমস্ত অসহায়তা সে চেপে রাখতে চাইলেও মনের সেই দুঃখ তার কথায় ঠিকই প্রকাশ পেয়ে যাচ্ছে। বিক্রম তুই কোনো চিন্তা করিস না, বুঝলি? আমি তোর ব্যাপারে বাবার সাথে কথা বলেছি, বাবা বলেছে তুই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। তাই? শুধু তোকে একবার কষ্ট করে আমাদের এখানে আসতে হবে। অমাবস্যার দিন, যেদিন বাবা সবার চিকিৎসা করেন, সেদিনই বাবা তোর সম্পূর্ণ হাতটা ঠিক করে দেবেন। অমাবস্যার দিন বাবা আমাকে ঠিক করে দেবেন? সুরেশের কথার মধ্যে কেমন যেন একটু আশার আলো দেখতে পেল বিক্রম। হ্যাঁ বিক্রম, তুই দেখিস তুই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি, তবে এই অবস্থা নিয়ে তুই একা আসিস না, কাকুকে সঙ্গে নিয়ে আয়। সুরেশের কথা মতন অমাবস্যার দিন ভোরবেলা বিক্রম তার বাবা বিজয়বাবুর সাথে রওনা দিল সুরেশদের গ্রামের উদ্দেশ্যে। ডাক্তারের চিকিৎসায় কোনো কাজই হয়নি। ডান হাতটা এখন পুরোপুরিভাবেই পঙ্গু হয়ে গেছে বিক্রমের। অনেক আশা নিয়ে বিক্রম এখন যাচ্ছে সুরেশের বাড়িতে, যদি বাবা সত্যি সত্যি বিক্রমের হাতটা ঠিক করে দিতে পারে। কিন্তু সুরেশদের বাড়ি যাওয়ার পর সুরেশের মুখ থেকে যে খবরটা সে শুনল, তা শুনে সে একেবারে আকাশ থেকে পড়ল। তাদের লেরু বাবা নাকি কাল রাতের বেলাতেই মারা গেছে। রাতের বেলা নিজের ঘরে ঘুমের মধ্যে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। তার যে সাকরের থাকে, সে রাতের বেলাতে সব কাজকর্ম সেরে নিজের বাড়ি চলে যায়। পরের দিন সকাল বেলাতে তার সাকরেদ এসে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে যখন দেখল বাবা দরজা খুললেন না, তখন গ্রামের কিছু লোকজনকে নিয়ে এসে দেখলেন বাবা তার নিজের ঘরের চৌকির উপরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার 2 হাত বুকের উপর চিৎ করে রাখা। দেখে মনে হচ্ছে বাবা যেন ঘুমিয়ে আছেন, এইমাত্রই জেগে উঠে বসবেন। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে বাবার যে হাতটা একটু অস্বাভাবিক রকমের ছিল, সেটাও যেন স্বাভাবিক লাগছে। বাম হাতের মতন ডান হাতটাও এইরকম ভাবে চিৎ করা অবস্থায় রয়েছে। আচ্ছা, বাবার কি শেষকৃত্য হয়ে গেছে? না, এখনো হয়নি। কেন বলতো? বিক্রমের কথা শুনে বলল সুরেশ। লেরু বাবার মৃত্যুর খবর শুনে বিক্রমের কেমন যেন মন খারাপ হয়ে গেছে। সেটা তার হাতটা ঠিক হলো না বলে নাকি অন্য কোনো কারণ, সেটা সে ঠিক বুঝতে পারল না। আসলে এই গ্রামের সব মানুষ দেখতে যাচ্ছে তো, সবাই বাবাকে খুব ভালোবাসতো, তবে এখন হয়তো বাবাকে শ্মশানে নিয়ে গেছে। একবার নিয়ে যেতে পারবি তুই আমাকে বাবার কাছে? বাবাকে একবার শেষবারের মতো দেখতে ইচ্ছা করছে।
ঠিক আছে, বলছিস যখন চল তাহলে। বিক্রম আর বিজয়বাবু সুরেশের সাথে গেল শ্মশানে, কিন্তু শ্মশানে গিয়ে তারা শুনল বাবার শেষকৃত্য হয়ে গেছে। শ্মশানে বাবার চিতায় দাউ দাউ করে আগুন জ্বলছে। হঠাৎ এই দৃশ্য দেখে মনটা কেমন যেন উদাস হয়ে গেল বিক্রমের। এই বাবাকে প্রায় 2 মাস আগেই গ্রামের লোকজনের সামনে কত কথা শোনালো বাবা। তার জানা নেই সত্যি সত্যি তার অভিশাপের কারণে বিক্রমের আজ এই অবস্থা কিনা, তবে বাবা তো কথা দিয়েছিল যে তিনি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেবেন। হয়তো বিক্রম মনে মনে বিশ্বাস করে নিয়েছিল যে তিনি তা পারবেন। অজান্তে বিক্রমের চোখ দিয়ে যেন 2 ফোঁটা জল গড়িয়ে এলো। সেদিন সুরেশের বাড়িতে থেকে পরের দিন সকালবেলাতেই ফিরে যাবে বিক্রম। নিরাশ হয়েই তাকে ফিরে যেতে হবে এই গ্রাম থেকে। ওঠ 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 বাবা ওঠ, দেখ দেখ দেখ, তোর হাত ঠিক করে দিয়েছি, আমি আমার কথা রেখেছি। কে 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 বললে কথাটা? হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল বিক্রমের। তখন সকাল হয়ে গেছে। বিজয়বাবু এখন বিক্রমের পাশে শুয়ে ঘুমাচ্ছে। সুরেশ তার মা বাবার সাথে পাশের ঘরে শুয়ে ঘুমোচ্ছে। ঘরে তো এখন কেউ নেই, আর তার বাবাও ঘুমোচ্ছে। তবে কে বলে উঠল কথাটা? নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। ঘুম ভেঙে উঠে বসতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করে বেশ অবাক হয়ে গেল বিক্রম। তার ডান হাতটা এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। বাঁ হাতের মতন সে তার ডান হাতটাও এখন স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারছে। আনন্দের চোটে বিজয়বাবুকে ডেকে তুলল বিক্রম। আমার হাত ঠিক হয়ে গেছে বাবা, দেখো দেখো বাবা, আমার হাত পুরো ঠিক হয়ে গেছে। কি 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 হয়েছে বাবা? হঠাৎ ঘুম থেকে উঠে ছেলেকে এইভাবে সুস্থ হতে দেখে তিনিও যথেষ্ট আনন্দিত হয়ে গেলেন। আমি আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি বাবা, আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, কি বলিস রে? ওগো, শুনছো? হঠাৎ করে তার হাতটা একটু কপালের বাঁ দিকটায় যেতে বেশ একটু অবাক হয়ে গেল সে। তার কপালে যেন কেমন একটু ফোঁড়ার মতন ঠেকছে। কই, কালকেও তো এরকম কিছু হয়নি তার। বেশ আশ্চর্য হয়ে বিক্রম সুরেশের ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়ালো, আর নিজের মুখটাকে আয়নায় দেখতে পেয়ে বিক্রম যথেষ্টই অবাক হয়ে গেল। তার কপালের বাঁদিকে একটা বড় আঁচিল। এই বড় আঁচিলটা একদিনের মধ্যে তার কপালে হলো কি করে? আর তার ডান চোখটা তার বাঁ চোখের তুলনায় যেন এখন কেমন একটু ছোট মনে হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আর একটা কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।